আমাদের সাথে যারা ছিলেন সম্মানিত অতিথি হিসেবে, তারা হচ্ছেন শুভজিৎ ঘোষ, রামেন্দু মজুমদার, প্রফেসর শফিকুজ্জামান, প্রফেসর আনু মোহাম্মদ, ফারুক ওয়াসিফ, প্রফেসর দীপক কান্তি দত্ত, সানাউল মোস্তফা, গুলজার হোসেন উজ্জ্বল এবং সভাপতি হিসেবে কবি আসাদ চৌধুরী। যে বইগুলোর আমরা মোড়ক উন্মোচন করেছিলাম, বইগুলো এখানে প্রদর্শিত আছে। এর মধ্যে কবিতার বই 7টি, উপন্যাস 1টি, ছোট গল্প সংকলন যেটিকে আমরা ট্রিলজি বলছি সেটি 1টি, প্রবন্ধ ও সমালোচনা গ্রন্থ 1টি। যে সমস্ত লেখককে আমরা আমাদের প্রথম প্রকাশনায় সাথে পেয়েছি তারা হচ্ছেন সুজিত চৌধুরী, দীনেন্দু ভৌমিক, তাহমিদ আশরাফ এবং আমি মনোজ দত্ত। আজকের এই সংবাদ সম্মেলনে আমার সাথে সহযোগিতা করার জন্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং এমকে দত্ত পাবলিকেশন ফোরামের পাবলিকেশনস হিসেবে যাত্রা শুরু করার যৌক্তিকতা এবং অন্যান্য বিষয়সমূহের ব্যাখ্যা এবং বিশ্লেষণের জন্য আমি আমাদের সম্মানিত লেখকবৃন্দকে আমার সাথে সহযোগিতা করার জন্য এবং এই প্ল্যাটফর্মে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসছেন সুজিত চৌধুরী। প্রথম পাবলিকেশনে যে লেখকবৃন্দ আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার বাম পাশে আছেন মাস্টার মেকার তাহমিদ আশরাফ। তার যে বইটি বেরিয়েছে সেটি ওলট পালট। আমি ওলট পালট বইটি প্রচ্ছদ আপনাদের সামনে তুলে ধরছি। এই সেই বই। বইটির বিশেষত্ব হচ্ছে এখানে 21টি বাংলা এবং 21টি ইংরেজি কবিতা সাজানো আছে বিপ্রতীক অবস্থানে। বাংলা কবিতাগুলো যদি আপনি উল্টান তাহলে একভাবে এবং ইংরেজি কবিতাগুলোর জন্য বইটিকে উল্টে ফেলতে হবে। এটির একটি সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা বইটির প্রারম্ভে দিয়ে দিয়েছি। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন এখানে যতগুলো ব্যানার আছে সবগুলো ব্যানারের মধ্যে অ্যাক্সেস্ট্যান্ট ব্যানার বলি আমরা। এর মধ্যে একটি ব্যানার ইচ্ছে করে উল্টানো আছে। কেন উল্টানো আছে এটির ব্যাখ্যা লেখক স্বয়ং দেবেন। আমি ওলট পালট বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশনা উত্তর সংবাদ সম্মেলনে লেখক তাহমিদ আশরাফ সাহেবের কাছে হস্তান্তর করতে চাচ্ছি। আমার ডান দিকে বসে আছেন অর্থনীতিবিদ সুজিত চৌধুরী। আমি সুজিত চৌধুরীর একটি সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের দিতে চাই। সুজিত চৌধুরীর জন্ম চট্টগ্রামে। চট্টগ্রাম কলেজের পড়ুয়া সুজিত চৌধুরী অর্থনীতিতে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন জার্মানির মার্টিন লুথার বিশ্ববিদ্যালয়ে। বাংলা ভাষার প্রতি আজন্ম অনুরাগী এই মানুষটি জীবনের বিশাল সময় পার করেছেন প্রবাসে। যদিও এখন তার নগর জন্মভূমি বাংলাদেশ। জার্মানির প্রথম বাংলা পত্রিকা প্রয়াসিক সম্পাদক সুজিত চৌধুরী নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন। কাজী নজরুল ইসলামের জীবন এবং সাধনার উপর জার্মান ভাষায় প্রকাশিত ও এখন পর্যন্ত একমাত্র গবেষণাধর্মী বইটির সহ সম্পাদনা করেছেন তিনি। এটি জার্মান ভাষায় প্রকাশিত আমাদের জাতীয় কবির ওপর একমাত্র বই এখন পর্যন্ত। ঢাকার একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে তিনি অর্থনীতিতে অধ্যাপনা করেছেন। ঢাকাস্থ জার্মান দূতাবাসের সিনিয়র পরিবেশ উপদেষ্টাও ছিলেন। ছিলেন গটিনগেন বিশ্ববিদ্যালয়ের আফ্রো এশিয়ান সেমিনার সেন্টারের কার্যনির্বাহী পরিচালক। বর্তমানে বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। নিজের জীবনের সাথে জড়িয়েছেন জার্মানিকে আর প্রাণের সাথে বাংলাদেশকে। তার মতো করে এই দুটো দেশের তুলনামূলক ভাবনা আর কেউ ভাবেনি। এখানেই সুজিত চৌধুরী অনন্য। আমি এই বইটি সম্পর্কে একটু বলতে চাই যে এই বইটিতে লেখক ও প্রবন্ধিক সুজিত চৌধুরীর 15টি প্রবন্ধ এবং একটি সাক্ষাৎকার ও সমালোচনার স্থান পেয়েছে। অর্থনৈতিক চশমায় সমাজতত্ত্বকে দেখা এবং যুক্তিবাদী বিশ্লেষণে মুক্তবুদ্ধির চর্চা এই বইটির অন্যতম প্রতিপাদ্য। ব্যক্তি, ধর্ম, সমাজ, রাজনীতি, অর্থনীতি, সাংস্কৃতিক প্রেক্ষাপট ও পরিবেশ বিজ্ঞানের তুলনামূলক আলোচনার পাশাপাশি বইটি বিভিন্ন লেখকের সাহিত্যকে
আর্থ সামাজিক ছাঁকনিকে পরিশোধন করেছে। তৎকালীন ও সমকালীন ঘটনাবলীর অনেক বাস্তবতা, অনেক কার্যকারণ সম্পর্ক এবং অনেক ঐতিহাসিক সত্য যুক্তিসিদ্ধ তত্ত্বতর্কে হয়েছে শুদ্ধ থেকে বিশুদ্ধ। আমি আমাদের প্রকাশনা উত্তর এই সংবাদ সম্মেলন থেকে আমাদের এই বইটি সহ সবগুলো বইয়ের স্বদেশ এবং বহির্বিশ্বের আমাদের বইটির প্রাপ্যতার আনুষ্ঠানিক উদ্বোধন করছি। আজ থেকে এই বইটি আমাদের সবগুলো আউটলেটে, আমাদের সবগুলো অন্য সব বইয়ের সাথে এটি আপনারা পাবেন। আমি এই বইটি আনুষ্ঠানিকভাবে সুজিত চৌধুরীর হাতে হস্তান্তর করতে চাই। সর্বদানে যিনি বসে আছেন তিনি চিকিৎসক এবং কবি ডাক্তার বীরেন্দ্র ভৌমিক। তিনি পার্শ্বপ্রাপণ ছদ্মনামে দীর্ঘদিন থেকে বিভিন্ন লিটল ম্যাগাজিনে লেখালেখি করছেন। বর্তমানে স্বাস্থ্য ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন মৌলভীবাজারে। তিনি এই বইটি লিখেছেন মৌমিতাকে লেখা পদ্য, এবং আমাদের বিশ্লেষণ এবং বিবেচনায় এই বইটি অর্থাৎ মৌমিতাকে লেখা পদ্য এখন পর্যন্ত বের হওয়া অনবদ্য কবিতাগুলোর অন্যতম প্রেমের পদ্য। বলা হয়ে থাকে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পর যদি কেউ নোবেল পান তিনি জয় গোস্বামী। বীরেন্দ্র ভৌমিকের লেখার কাছে জয় গোস্বামীর লেখা কিছুই না। আমি এই বইটির ব্যাপারে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। এটি একটি কবিতার বই অবশ্যই, এবং এখানে এই কবিতার বইটিকে বলা হয়েছে পদ্য। সেটি লেখক বিশ্লেষণ করবেন তার ভাবনাগুলোকে। আমার বিশ্লেষণে আমি যেটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে এই বইটিতে ৮৩টি পদ্য পৌঁছে দেওয়া হয়েছে মৌমিতা নামী একজন নারীর দরবারে, এবং প্রত্যেকটি পদ্যের মধ্যেই ভিন্নতা, প্রত্যেকটি পদ্যের মধ্যে একটি অভিনবত্বের ছোঁয়া আছে, যেটি সচরাচর বাংলা সাহিত্যে আমি খুব কম দেখেছি। এই পদ্যগুলোর আবর্তন মৌমিতাকে ঘিরে। এই আবর্তনের গতি কখনো মন্থর, কখনো বেগবান, কখনো আহ্নিক, কখনো বার্ষিক। কবি এখানে মৌমিতাকে সম্ভাব্য সব উপঢৌকনে সাজিয়েছেন, যার যোগফল ভালোবাসা। কবি প্রেমময় সৃষ্টি রসে আবেগ, অনুযোগ, আক্ষেপ, তুলনা, তৃপ্তি, বিদ্রুপ, ঔদার্য কিংবা সমর্পণের কবিতাগুলো আক্ষেরে পরিণত হয়েছে অতল আহ্বানে, যে আহ্বান আদ্যন্ত অবিনশ্বর। আমি আজকের এই সংবাদ সম্মেলন থেকে, আমাদের গতকালের প্রকাশনা অনুষ্ঠান উত্তর সংবাদ সম্মেলন থেকে এই বইটি স্বদেশ এবং বহির্বিশ্বের আমাদের সবগুলো আউটলেটের প্রাপ্তি নিশ্চিত করছি। আমি বইটি আনুষ্ঠানিকভাবে চিকিৎসক এবং কবি ডাক্তার বীরেন্দ্র ভৌমিক তার হাতে তুলে দিতে চাই। আমাদের সাথে সহযোগিতা করার জন্য এবং শেষ পর্যন্ত থাকার জন্য। সংবাদ সম্মেলন পরবর্তী সময়ে আমরা তাদের জন্য একটি ক্ষুদ্র আপ্যায়নের ব্যবস্থা করেছি। আমাদের জার্মান বাংলাদেশ ভাবনা যে বইটি আছে, আমাদের প্রবন্ধ সংকলন সমালোচনা গ্রন্থ সুজিত চৌধুরীর লেখা, সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বারবার এসেছে, বিভিন্ন প্রেক্ষাপটে এসেছে। জার্মান শব্দটির উল্লেখ আছে, এটি অবশ্যই স্বীকার্য। জার্মান এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় এখানে এসেছে, মুক্তিযুদ্ধ অবশ্যই এসেছে। এই বইটিতে আমরা মুক্তিযুদ্ধের ফোকাস পাবো। ওই আপনার কাছে যে ইয়েটি আছে, ব্রুশিয়ারটি আছে, এখানে অ্যাকচুয়ালি ওই বইটির বর্ণনা ঠিক নেই। আমি বইটির নাম বলছি, এটি জার্মান বাংলাদেশ ভাবনা। এখানে আমাদের যে প্রবন্ধগুলো আছে, আমি প্রবন্ধগুলোর একটু নাম পড়তে চাই। জাতিরাষ্ট্র বাংলাদেশ এবং জটিল দেশ জার্মানি, শেখ মুজিবুর রহমান ও উইলি ব্রান্ডকে নিয়ে একটি তুলনামূলক প্রবাসী আলোচনা। এই প্রবন্ধটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি বিশ্লেষণমূলক আলোচনা রয়েছে।
ঠিক আছে, ধন্যবাদ। আমরা নতুন যাত্রা শুরু করেছি, যদিও আমাদের প্রস্তুতিটা প্রায় বছর 1.5 বছর আগ থেকে শুরু। সমস্ত নিয়ম কানুনকে আমরা ঠিক এখনো পূরণ করতে পারিনি। আমার কাছে তথ্য আছে যে কমপক্ষে 50টি বইয়ের একটি প্রকাশনার প্রয়োজন হয় বই মেলাতে নিয়ম সিদ্ধভাবে, এবং একটা স্টল দিতে হলে অ্যাটলিস্ট স্বতন্ত্রভাবে একটি স্টল দিতে হলে, সেক্ষেত্রে আমরা প্রথম যাত্রা শুরু করছি 12টি বই নিয়ে। তো যেহেতু আমরা সেই সংখ্যাটা পূরণ করতে পারিনি, সেই নিয়মের মধ্যে পড়ি না, তো আমার মনে হয় যে এবার বই মেলাতে আমরা অংশগ্রহণ করতে পারছি না। আচ্ছা, আপনার এই প্রশ্নটি খুব যৌক্তিক। আমরা আবেদন করেছিলাম কিনা, গতকাল ছিল 24শে জানুয়ারি। আমরা প্রথম উদ্বোধনী প্রকাশনার মাধ্যমে আত্মপ্রকাশ করি, মোড়ক উন্মোচন এবং উদ্বোধনী প্রকাশনা। এবং যেহেতু আনুষ্ঠানিক আত্মপ্রকাশ গতকাল ছিল, সেহেতু তার পূর্বে আসলে আবেদন করাটা ঠিক যুক্তিসিদ্ধ ছিল না বলে ফোরামের কাছে মনে হয়েছিল। কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ফোরাম সম্পর্কে জানার থাকলে আপনারা অবশ্যই বলতে পারেন। আমি আমার সর্বডানের দুজন সম্মানিত লেখক এবং বাম পাশে যিনি তাহমিদ আশরাফ আছেন তার সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। ফটো সেশনের কারণে অ্যাকচুয়ালি আমি আমার নিজের পরিচয়টা দিতে পারিনি। আমি মনোজ দত্ত, পেশায় আমি একজন চিকিৎসক হলেও নেশায় একজন লেখক। 1986-87 সাল থেকে আমি টুকটাক লেখালেখি করছি। এতদিন গর্তে ছিলাম, গর্তজীবী বলা যায়, এখন গর্ত থেকে বেরিয়েছি। তো গত 2-3 বছর ধরে বিভিন্ন ভাবে বিভিন্ন লেখক আমার সাথে যোগাযোগ করেছেন, যারা লেখালেখি করছেন, কবিতা বলেন, ছোট গল্প বলেন, এই ধরনের প্রায় অনেকগুলো পাণ্ডুলিপি। আমি যদি খুব নিউমেরিক্যালি এই সংখ্যাটা বলতে চাই, সেটা প্রায় 37 সংখ্যাটা 37টি পাণ্ডুলিপি আমার কাছে আছে, যেখানে কবিতা আছে, ছোট গল্প আছে, 3টি গবেষণা কর্ম আছে বিভিন্ন লেখকের। এই লেখকরা তাদের এই লেখাগুলো নিয়ে আমার কাছে যে অনুভূতি ব্যক্ত করেছেন, তাতে আমার কাছে মনে হয়েছে বর্তমানে পাবলিকেশন সেক্টরকে লেখকরা তাদের বুক পকেটের চিরকুট মনে করছেন না, তাদের বন্ধু মনে করছেন না। তাদের সাথে আমার সাথে অনেকেই খোলামেলা আলাপ করেছেন। হ্যাঁ, বর্তমানে পাবলিশারদের কাছে গেলে তাদের লেখাকে স্বাগত জানাচ্ছে না। সেক্ষেত্রে পাণ্ডুলিপির একটা ওজন থাকে, পাণ্ডুলিপি একটা গুরুত্ব বহন করার পরও আমাদের বর্তমান পাবলিকেশন সেক্টর থেকে পাচ্ছে না। ইভেন আমার এই গবেষণাধর্মী বই, এ মেডিকেল টেক্সট বুক অন ইনজেক্টিং বোটুলিনাম টক্সিন এ, এটির প্রকাশনা নিয়েও আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও আমার সাথে যারা বিভিন্ন তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন তার সাথে মিলে যায়। সো আমার কাছে মনে হলো যে আমি একটি পাবলিকেশন করি না কেন। সো এই ধরনের ভাবনা থেকেই আসলে পাবলিকেশন ফোরামের সৃষ্টি। আমাদের আপনারা লক্ষ্য করবেন এই পাবলিকেশন নামটা একটু ভিন্নধর্মী। আমরা এটিকে ফোরাম বলছি। ফোরাম বলছি এই কারণে যে আমরা মনে করি যে আমাদের সাথে যে সম্মানিত লেখকবৃন্দ আছেন তারা আমাদেরই লোক, আমাদেরই আপনার জন, এবং সবাইকে নিয়েই আমরা পথ চলতে চাই। আমাদের নীতি নির্ধারণী মিটিংগুলোতে সব ক্ষেত্রেই আমরা আচারের জন্য একটু বিরতি দিতে পারি। আমি একটু ইনফরমেশন পেলাম যে মর্মে মর্মে শিশুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। তো আমি আসলে লেখক মানুষ, এই এমকে দত্ত পাবলিকেশন ফোরামের অফিসিয়াল কাজ যিনি করেন তার সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। তিনি এমকে দত্ত পাবলিকেশন ফোরামের ম্যানেজিং ডিরেক্টর। আসলে আমি লেখালেখি নিয়ে থাকবো, তাকে আমি আমাদের মাঝে আহ্বান করছি। তিনি মালবিকা দাশগুপ্তা। আপনারা মালবিকা দাশগুপ্তা, ম্যানেজিং ডিরেক্টর, এমকে দত্ত পাবলিকেশন ফোরামের সাথে পরিচিত হন, কারণ এটা লেখকদের সাথে বইয়ের পরিচিতিমূলক অনুষ্ঠান বলে আসলে আমি এখানে বসে আছি, চেয়ারে বসে আছি, কিন্তু পরবর্তী পর্যায়ে ফোরামের সবগুলো সংবাদ সম্মেলন ম্যানেজিং ডিরেক্টর ডিল করবেন। আমি ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। মালবিকা দাস না, আমাদের সাথে অ্যাকচুয়ালি যেহেতু আমরা একটি পাবলিকেশন ফোরাম, হ্যাঁ, আমাদের সাথে আসলে রাইটাররাই যুক্ত, অন্য কোনো পাবলিকেশনের সাথে আমাদের কোনো কোলাবোরেশন বা লিঙ্ক নেই, সেরকম কোনো সংগঠন বা সংস্থা। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনারা কি কিছু, আর যদি আপনারা কিছু জানতে চান আমাদের, হ্যাঁ এটা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নতুন লেখকদের নিয়ে আমাদের কি ভাবনা।
আমাদের উদ্বোধনী প্রকাশনায় আমরা যাদের বই বের করেছি, আমরা পরিচিতভাবে আমাদের উদ্বোধনী প্রকাশনায় আমাদের লেখকবৃন্দ আমাদের সাথে সংযুক্ত হয়েছে। যে প্রশ্নটি আমার কাছে এসেছে যে পরবর্তীতে নতুন লেখকদের নিয়ে আমাদের কি ভাবনা, আমরা এই বিষয়টি আমি আসলে বলতে চাচ্ছিলাম, কিন্তু প্রশ্নটি করাতে আমি আরেকটু অনুপ্রাণিত হলাম। নতুন লেখকদের নিয়ে কি ভাবনা, এখানে দুটো শব্দ আছে, একটি নতুন এবং আরেকটি লেখক। কাকে আমি নতুন বলবো, কাকে আমি পুরাতন বলবো, এটি একটু বিশ্লেষণধর্মী বিষয়। যার বই বের হয়েছে তাকে পুরাতন বলবো, যার বই বের হয়নি তাকে নতুন বলবো। হ্যাঁ, আমি একটু ব্যাখ্যায় যেতে চাই। যেমন অনেক মানুষের পাণ্ডুলিপি আমার কাছে আছে, যিনি লিখে যাচ্ছেন দীর্ঘ 20 বছর ধরে। আমার দৃষ্টিকোণ থেকে উনি একজন পুরাতন লেখক, যদিও তার কোনো বই গ্রন্থাগারে প্রকাশিত হয়নি। হ্যাঁ, তবে মোটা দাগে আমি এই প্রশ্নটির অর্থ এভাবেই নেব যে যার কোনো বই এখনো বের হয়নি, মোটা দাগে আমাদের ভাবনায় তিনি নতুন লেখক। তো এই ধরনের লেখকদের বেলায় তাদের বই এমকে দত্ত পাবলিকেশন ফোরামে আমাদের আমরা নেব। অবশ্যই পাণ্ডুলিপি আমরা দেখব, পাণ্ডুলিপি দেখে যদি বইটি মানসম্মত হয়, পাণ্ডুলিপি মানসম্মত হয়, তবে সেটি আমরা প্রকাশ করব। এবং আমরা যে জিনিসটা বলছি, আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে পাণ্ডুলিপি বলুন, কবিতার পাণ্ডুলিপি বলুন, উপন্যাস বা গল্প বলুন, ছোট গল্প বলুন, হ্যাঁ, আমরা একটু প্রেজেন্ট ফরম্যাটে বাইরে যেতে চাই। যেমন এখানে যে 12টি বই আছে, আমি স্পেসিফিক্যালি যদি খুব সাহিত্য আলোচনাতে যাই, টু দ্য পয়েন্ট বিশ্লেষণ করতে যাই, এই 12টি বইয়ের মধ্যেই নতুনত্ব আছে। সেটি বইয়ের প্রোডাকশনটা যদি আমি ছেড়েও দিই, আমি যদি শুধু টেক্সট নিয়ে কথা বলি, অর্থাৎ বইয়ের ইনার্স নিয়ে কথা বলি, ইনারের যে কন্টেন্টস গুলো আছে, যে রচনাগুলো আছে, এগুলো ভিন্নধর্মী। আমাদের পরিবেশনা থেকে শুরু করে, প্রচ্ছদ থেকে শুরু করে, আমাদের সবকিছুর মধ্যেই নতুনত্ব আছে। কিন্তু ইনার টেক্সট নিয়ে আমরা যখন আলোচনায় যাব, তখন আপনারা বুঝবেন আমরা যে কনসেপ্ট গুলোকে এনেছি, যে বিশ্লেষণ গুলোকে এনেছি, সেটি আর আমাদের চারপাশের সাথে একটু ভিন্নধর্মী। এবং আমাদের পেছনে যে ব্যানারটি আছে, ওখানে সবার উপরে একটা স্লোগান লেখা আছে যে ভিন্ন দেখি, ভিন্ন ভাবি, ভিন্নভাবে সাজিয়ে তুলি আমাদের ভিন্ন পৃথিবী। আপনাদের কাছ থেকে আমি আরো প্রশ্ন আশা করছি। জি জি, এটির নাম মৌমিতাকে লেখা পদ্য। মৌমিতাকে, ফলে আমি বইটি উঁচু করে ধরছি, হ্যাঁ, ঠিক এভাবে লিখতে হবে নামটি। হ্যাঁ, আপনি পেয়েছেন। প্রকাশিত বইয়ের সংখ্যা এখন 12টি। 12টি বই নিয়ে আমরা প্রথম যাত্রা শুরু করেছি। আমার কাছে এখন পর্যন্ত 37টি পাণ্ডুলিপি জমা আছে। বিভিন্নভাবে 11 জন লেখক পাণ্ডুলিপি ছাড়াও আমার সাথে যোগাযোগ করেছেন। বর্তমান তো বেশিরভাগ চলিত ভাষায় সাহিত্যগুলো লিখছে। জি, আঞ্চলিক সাহিত্য যেগুলো ছিল বা আঞ্চলিক যে কবিতা, জি, অঞ্চল ভিত্তিক প্রত্যন্ত জায়গার যে লেখকদের, জি, তাদেরকে সুযোগ দেওয়ার বিষয়ে আপনি কি মতামত দিবেন? জি, খুব সুন্দর প্রশ্ন। প্রত্যন্ত এলাকার লেখকদের সুযোগ দেওয়ার বিষয়ে। প্রত্যন্ত এলাকা, প্রত্যন্ত এলাকা মানে আমি মোটা দাগে এইটুকু বুঝে নেওয়ার চেষ্টা করছি যে ঢাকা থেকে অত্যন্ত দূরবর্তী সিলেটের, খুলনার বিভিন্ন জায়গার। আমাদের সাথে শ্রীমঙ্গলের লেখক বীরেন্দ্র ভৌমিক সংযুক্ত আছেন। তার লেখা মৌমিতাকে লেখা পদ্য আমরা প্রকাশ করেছি। আমার সাথে যোগাযোগ করেছিলেন আপনার সৈয়দপুরের একজন লেখক, হ্যাঁ, উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন। ফলে অবশ্যই যদি ভালো পাণ্ডুলিপি হয়, সেক্ষেত্রে আমরা অন্য লেখকদের লেখা ছাপবো। হ্যাঁ, অবশ্যই আমাদের ওয়েবসাইট আছে, অত্যন্ত সমৃদ্ধ ওয়েবসাইট, www.mkdpf.com। আমার মনে হয় যে উনি যে আঞ্চলিক ভাষায় কি কোনো আচ্ছা চিন্তা ভাবনা আছে কিনা, আচ্ছা আচ্ছা যে আঞ্চলিক আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্যই আমাদের চিন্তা ভাবনা আছে। এবং যতটুকু আমি জানি, কবি বীরেন্দ্র ভৌমিক সিলেটের আঞ্চলিক ভাষার উপর ওনার বেশ কিছু লেখা কবিতা আছে। আমার একটা পরিকল্পনা আছে ওনার শুধু আঞ্চলিক ভাষার উপর লেখা কবিতা নিয়ে একটি বই বের করা। অবশ্যই এটি একটি ভিন্নধর্মী কনসেপ্ট, কারণ বাংলাদেশের আঞ্চলিক ভাষাগুলো বিভিন্নভাবে সমৃদ্ধ। আমি আসলে দাদার সাথে আলাপ না করেই কিন্তু এই কথাটা বলে দিয়েছি, কারণ আমি দেখেছি ওনার আঞ্চলিক ভাষায় প্রকাশিত, আই মিন পোস্টেড ইন দ্য সোশ্যাল মিডিয়াস লাইক ফেসবুক এন্ড আদার মিডিয়াস, এরকম অনেকগুলো লেখা আমার দৃষ্টি কেড়েছে। হ্যাঁ,
আমি কি লেখক সংশ্লিষ্ট পর্বগুলোতে যেতে পারি? আপনারা যদি অনুমতি দেন আমি যেতে পারি। আমি আমার সর্বডান দিক থেকে শুরু করতে চাই। বইয়ের পরিচিতি সর্ববাম দিক থেকে আরম্ভ করেছিলাম। সর্বডান দিকে ম্যানেজিং ডিরেক্টরের পাশে বসে আছেন পাশু তপন ছদ্মনামে, দীর্ঘদিন থেকে যিনি লিখেছেন বীরেন্দ্র ভৌমিক। তার অনবদ্য প্রেমপদ্য বলে বলছি, মৌমিতাকে লেখা পদ্য। তিনি এখন আপনাদের মুখোমুখি হচ্ছেন। আপনারা বীরেন্দ্র ভৌমিক তার সাথে মৌমিতাকে লেখা পদ্য নিয়ে আলাপ করবেন। তিনি বইটির একটি ব্রিফিং দেবেন এবং তার দৃষ্টিতে কেন মৌমিতাকে লেখা পদ্য অনবদ্য এবং আর 10টি প্রেমের কবিতার বইয়ের মতো না, তিনি সেটি তুলে ধরবেন। উনি কিছু বলার পর প্রকাশক হিসেবে, পাঠক হিসেবে, মৌমিতাকে লেখা পদ্যের একজন প্রেমিক হিসেবে এবং উপস্থিতি সাংবাদিক ভাইরা, শুভেচ্ছা নিন, শুভ সন্ধ্যা। আমি পেশায় একজন চিকিৎসক। যখন মেডিকেল কলেজে আমি ভর্তি হই সেই সময় থেকেই এই গ্রন্থের যে সকল পদ্যগুলো আমি লিখেছি সেই সময় থেকে লেখা আজ অব্দি লিখছি। কেউ কেউ ভালোবাসাকে খুব মোটা দাগে ভাবেন। শাহজাহান তার ভালোবাসার জন্য তাজমহল তৈরি করে দিয়েছে। আপনি যদি বাড়ি থেকে বের হন, কেউ যদি জিজ্ঞেস করেন কই যাও, খেয়েছো কি, এটুকু জিজ্ঞাসা আমি তারে কই ভালোবাসা। পৃথিবীতে খেয়েছো কি, কই যাও, এই কথাটা বলার মানুষ খুব বেশি নেই। যেমন আমার মা অসুস্থ, তার বয়স 84 বছর, 2বার স্ট্রোক করেছেন, আমি তার চিকিৎসক। তাকে যখন প্রতিদিন বাসায় আমি থাকি এক জায়গায়, প্র্যাকটিস করি এক জায়গায়, আমার চাকরি আরেক জায়গায়, যেখানে চাকরি সেখানে মা থাকে। আমি আমার অফিসের কাজ সেরে প্রতিদিন আসার সময় মাকে একবার দেখে আসি, প্রেশারটা মাপি। আমার অনেক জায়গায় বিচরণ আছে, অনেক কিছু করি, মা জানেন। মা শুধু একটাই জিজ্ঞাসা, একটু খেয়ে যাও বাবা। এই কথাটা ঘরে আরেকজন বলেন, হয়তো মায়ের মতো নয় কিন্তু তিনি প্রিয়তম। কই যাও, খেয়েছো কি, এটুকু জিজ্ঞাসা আমি তারে কই ভালোবাসা। মনোজদত্ত বলছিলেন যে আমার প্রেমের পদ্য খুব অনবদ্য। আমি আসলে এই তকমাটা আসলে নিতে রাজি না, কারণ তাহলে হয়তো আমি এটা কবিতার বইয়ের নাম দিতাম। একেবারে অনুভূতিগুলো আমি পদ্য আকারে সাজিয়েছি, মনের কথাগুলো লিখেছি। একটা 4 লাইনের পদ্য আছে এরকম, সত্যি তোমার কথা কালকে রাতে ভাবিনি এক রত্তি, তবু আমার ভাবনা জুড়ে হয়তো তুমি ছিলে। দিনের বেলা চন্দ্র যেমন থাকে আকাশ নেই, দিনের বেলা চাঁদ কিন্তু থাকে, সূর্যের জন্য দেখা যায় না। আমি যদি এখানে বসে থাকি, আমার ভেতরে কিন্তু আরেকজন আছেন যার কথা আমরা সকলেই হয়তো ভাবছি ভেতরে বসে। তিনি হয়তো বলে দিয়েছেন সন্ধ্যাবেলা বাচ্চার জন্য এটা নিয়ে এসো, অথবা তুমি এসে আমাকে ফোন দিও। দিনের বেলা সূর্য যেমন প্রতিভাত হয়, চন্দ্র দেখা যায় না, তেমনি তুমি আমার মধ্যে ছিলে। আমার প্রেমগুলো আসলে এরকমই, যে খুব বড় কিছু দিয়ে আসলে দেখিয়ে আসলে প্রেম হয় না। অনেক ছোট জিনিসের মাঝেও প্রেম লুকায়িত থাকে। এই কথাগুলো আসলে আমি আমার পদ্যের বইটাতে বলতে চেয়েছি। এখানে কোনো গূঢ় তত্ত্ব নেই, আবেগ আছে, আহ্লাদ আছে, ভালোবাসা আছে, প্রেম আছে। এটি আসলে এই কবিতার বইয়ের, পদ্যের বইয়ের মূল বিষয়বস্তু। একটা গল্প দিয়ে শেষ করি। মাইকেল মধুসূদন দত্ত তখন ইতালির ভার্সাইতে আছেন, ভীষণ মদ্যপ। সেদিন রাতে মদ খাওয়ার তার কোনো পয়সা নেই। রাতের বেলা প্রচন্ড ঝড় হচ্ছিল। সেদিন তিনি বাড়িতে ছুটে আসেন
তার কাছে তিনি কপর্দক শূন্য, পয়সা নেই, স্ত্রীর কাছে আসছেন, বাসায় পয়সা নেই তিনি জানেন। সেই ঝড়ের রাতে তিনি দরজায় এসে কড়া নাড়ছেন বারবার। তার স্ত্রী প্রচন্ড জ্বরে তখন আক্রান্ত, বাচ্চার দুধের পয়সাও তার কাছে নেই, কিন্তু তিনি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একটু সাজলেন, চোখের মধ্যে কান্না ছিল সেটা মুছলেন, এসে তার একটা ট্রাঙ্কের মধ্যে জমানো শেষ কয়েকটি ফ্রা ছিল সেটা তার স্বামীর হাতে তুলে দেন। প্রেম হচ্ছে এখানে, একজন কবি প্রেমিকের জন্য তার স্ত্রী সবকিছু সম্পন্ন করে লুকিয়ে যে কটি শেষ মুদ্রা ছিল সেটি তার হাতে তুলে দিয়েছিলেন। এখানে তাজমহল গড়া হয়নি, এখানে বড় কিছু সৌধ নির্মাণ হয়নি, তবু প্রেম, এই এটুকু কাহিনীর জন্য এই প্রেমটুকু আমরা আজকের অনুসরণ করছি। আমার বইটাতে এরকম টুকটাক কিছু অনুভূতি আছে, এখানে বিশ্লেষণ করলে আসলে কিছুই পাওয়া যাবে না আবেগ ছাড়া। এই নিয়ে আসলে মৌমিতাকে লেখা পদ্য। এতদিন বের করিনি আসলে লজ্জাই, যে এসব আর কি ছাপবো নিজের আবেগের কথা। মনোজ আমার মেডিকেলের ছোট ভাই, আমার 2 বছরের জুনিয়র, অনেকদিন পরে হয়তো খুঁজেই দাদাকে নিয়ে এসেছি। তার কাছে আমি কৃতজ্ঞ যে বইয়ের আকারে অন্তত আবেগগুলো থাকলো, কেউ পড়ুক না পড়ুক। আমি মৌমিতাকে লেখা পদ্য বইটির উপস্থাপনা নিয়ে কিছু কথা বলতে চাই। যে সমস্ত বই পুস্তক হয় এগুলো খুব সহজেই পাইরেসিতে চলে যায়। সাংবাদিক বৃন্দ এবং সুধীবৃন্দ, আমি 70 দশকে যখন ইউরোপের বিভিন্ন দেশে স্কলারশিপ দেওয়া হতো তখন 70 দশকে জার্মানি চলে যায়, পূর্ব জার্মানিতে লেখাপড়া করি অর্থনীতিতে, পরে পশ্চিম জার্মানি চলে যায়, সেখানেও অর্থনীতিতে লেখাপড়া করি। আমরা জার্মানি থাকার সময় আমরা কয়েকজন বন্ধু মিলে একটা পাঠচক্র করেছিলাম। আমাদের এই পাঠচক্রের মূল উদ্দেশ্য ছিল আমরা বাংলাদেশ এবং জার্মানির বিভিন্ন সমস্যা নিয়ে তর্ক বিতর্ক করব। এই প্রেক্ষাপটে আমাদের অনেকগুলো কাজ আছে জার্মানিতে। আমরা একটা প্রথম জার্মানিতে প্রকাশিত বাংলা পত্রিকা বের করি এবং মনোজ কিছুক্ষণ আগে বলেছে আমরা কাজী নজরুল ইসলামের উপর প্রথম জার্মান গ্রন্থটা আমরা প্রকাশ করি। জার্মান ভাষায় কাজী নজরুল ইসলামের উপর কোনো গ্রন্থ নেই। এছাড়া আমাদের বেগম রোকেয়া নিয়েও জার্মান ভাষায় আমরা গ্রন্থ প্রকাশ করেছি। এইগুলো ছিল আমাদের বহুমুখী বিচিত্রমুখী আমাদের অভিজ্ঞতা এবং আমাদের কাজ জার্মানিতে। আমাদের আরেকটা সুবিধা ছিল, তখন 70-80 দশকে জার্মানিতে ইংরেজিতে কিছুই পড়া যেত না, সবগুলো জার্মান ভাষায় করতে হতো। আমাদেরকে লেখাপড়া, থিসিস, লেখাজোখা সব জার্মান ভাষায় করতে হয়। এটা একটা সুবিধা ছিল, যেহেতু আমরা জার্মান ভাষায় সবকিছু করতাম, জার্মান ভাষাকে আমরা আত্মস্থ করতে পেরেছি অনেকটা মাতৃভাষার মতোই। আমরা জার্মানির ইতিহাস, জার্মানির সংস্কৃতি, জার্মানি একটি ব্যতিক্রমধর্মী দেশ, আপনারা জানেন যে জার্মানি ব্যতিক্রমধর্মী দেশ এই কারণে জার্মানির ইতিহাস, ব্যতিক্রমধর্মী যুদ্ধ, দুটো বিশ্বযুদ্ধ, এবং জার্মানির যে ক্লাসিক্যাল ট্র্যাডিশন সঙ্গীতে, বেথোভেন, স্ট্রাউস থেকে শুরু করে অনেক জার্মান ক্লাসিক্যাল মিউজিক, জার্মান সাহিত্য, গোথে, শিলার, হাইনে, এবং বিশেষ করে বিজ্ঞানে পদার্থবিদ্যা পুরোটাই তো জার্মানির। নিউটন ছাড়া পদার্থবিদ্যা পুরোটাই জার্মানি। আমি যে বিশ্ববিদ্যালয়ে
পড়াশোনা করতাম পশ্চিম জার্মানিতে গটিঙ্গেন বিশ্ববিদ্যালয়, সেখানকার নোবেল প্রাইজের সংখ্যা ছিল 38টি। এই ছোট্ট গটিঙ্গেন ইউনিভার্সিটি, এটাকে বলা হয় ফিজিক্সের মক্কা, মেকা অফ ফিজিক্স গটিঙ্গেন, এবং ক্লাসিক্যাল ফিজিক্সটা পুরোটাই সেখানে হয়েছে। আমাদের এই বিচিত্র বহুমুখী অভিজ্ঞতার কারণে, এটা বললাম এই কারণে, এবং জার্মান ভাষা আত্মস্থ করার কারণে আমি চিন্তা করলাম যে আমি জার্মানি নিয়ে কিছু লেখাপড়া করব। আমার এই বইটির প্রেক্ষাপট আপনারা যদি পড়ে দেখেন, এখানে বাংলাদেশ নিয়ে কিছু লেখা আছে আমার। বাংলাদেশের প্রেক্ষাপটে বলছিল, যেমন শেখ মুজিবুর রহমান এবং জার্মানির উইলি ব্রান্ডকে নিয়ে তুলনামূলক আলোচনা আছে। এছাড়া কাজী আব্দুল উদুদ নিয়ে আমার একটা লেখা আছে, এবং বাঙালির অর্থনীতিবিজ্ঞানের ইতিহাস নিয়ে আমার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আছে, যেটা ঢাকা শৈলী বলে একটা পত্রিকা ছিল কাইসুলোকে, সেটার প্রচ্ছদকাহিনী করেছিলেন অনেক আগে। কিন্তু আমার মূল কাজ সেখানে জার্মানি নিয়ে, জার্মানির অর্থনৈতিক ইতিহাস, জার্মানির যুদ্ধ, জার্মানির সাংস্কৃতিক ইতিহাস, জার্মানির রাজনৈতিক ইতিহাস, এবং বিশেষ করে জার্মান বিভক্তির কারণ, জার্মান বিভক্তি এবং জার্মান ঐক্য প্রক্রিয়া কিভাবে সম্ভব হয়েছে এবং ঐক্য প্রক্রিয়ার মূল কারণগুলো কি, এগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। কিছু সম্পর্ক নিয়ে জার্মান বাঙালি সম্পর্কের ব্যাপার আছে। এই প্রথম এটা বাংলা একটা বই হয়েছে, এটা আমি প্রাসঙ্গিকভাবে তাদের জন্য কাজে দেবে। ইদানিং তার মূল কারণ হচ্ছে জার্মানিতে লেখাপড়া খুব কম, অনেকেই জার্মানিতে যাচ্ছে। আশা করি এই বইটা এক ধরনের নতুন, অবশ্যই বার্লিনে উনি থাকতেন, বার্লিনের পাশে পোস্টদাম বলে একটা শহরে থাকতেন, ওইখানে মিউজিয়াম, ওনাকে নিয়ে মিউজিয়াম আছে। তবে আপনারা বোধহয় অনেকে জানেন, আইনস্টাইন পরে আর জার্মানি ছিলেন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাকে চলে যেতে হয়, বাধ্য হয়, উনি চলে যান ইউএসএ। যেহেতু উনি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং শ্রেষ্ঠ জার্মান বিজ্ঞানী, কিন্তু যেহেতু ইহুদি ছিলেন এই জন্য তাকে জার্মান হিটলারের ফ্যাসিবাদী আমলে তাকে জার্মান ছেড়ে চলে যেতে হয়। জার্মান অনেক লেখক, দার্শনিক ইহুদি ছিলেন, জার্মান ইহুদি, ওরা নিজেদেরকে জার্মানি হাইনে পৃথিবীর মানুষ জানে, পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রেমের কবিতা যেটি, বিশ্ব প্রেমের কবিতা যেটি, হাইনও কিন্তু ইহুদি ছিলেন, হাইনও জার্মানিতে মারা যাবে, প্যারিসে মারা গেছে। কার্ল মার্কস ইহুদি ছিলেন। কার্ল মার্কসের বাবা যেহেতু ইহুদি থাকলে অসুবিধা হয়, এই জন্য নিজে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, প্রোটেস্ট্যান্ট, কিন্তু বেসিক্যালি তো ইহুদি। কার্ল মার্কস বার্লিন গিয়েছিলেন, আইনস্টাইনের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব হয়েছিল, এবং দুজনের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি এবং বেসরকারি খাতে প্রচুর। আমি একটা শর্ট লিস্ট করেছি, এই শর্ট লিস্টে খুব প্রণিধানযোগ্য স্কুলগুলোর তালিকা আমি করেছি। এখানে প্রায় 30-এর বেশি স্কুল আছে। এনাদের 2-3 জন প্রিন্সিপালের সাথে আমার কথা হয়েছে। আমি ওনাদেরকে বলেছি যে আপনাদের শ্রেণীকক্ষের বাইরে, পাঠ্য বইয়ের বাইরে, টেক্সট বুকের বাইরে বই পড়ার অভ্যাস বাচ্চাদের মধ্যে গড়ে তোলানোর জন্য আপনারা কি করছেন? হ্যাঁ, এটা ছিল একটা আলাপচারিতার অংশ, আপনাদের সাথে একটু ভাগাভাগি করে নেই, শেয়ার করি। তো ওনারা বললেন আমাদের লাইব্রেরি আছে, আমাদের সমৃদ্ধ লাইব্রেরি আছে। তার আগে আমি লাইব্রেরি ঘুরে এসেছিলাম। লাইব্রেরিতে আমি আসলে ছেলেপেলেকে যেটা দেখেছি, যে তারা কয়েকজন ছেলেপেলে বসেছিল, দে আর পাসিং টাইম, সময় পার করছিল বইয়ের গন্ধে, বই পড়ে না। যাই হোক, তো আমি প্রিন্সিপাল সাহেবকে বললাম যে আপনারা এরকম অনুষ্ঠান করেন না? হ্যাঁ, বলছেন আমাদের তো শুধুমাত্র ওই যে ক্রীড়া প্রতিযোগিতার সময় যে অনুষ্ঠানটা হয় বা পুরস্কার বিতরণের সময়।
হ্যাঁ, তো বললাম যে সেখানে বাচ্চাদের জন্য কি থাকে, আন্ডার মেট্রিক লেভেলে, ইভেন কলেজ লেভেলে কি থাকে। মাঝে মধ্যে কিছু এডুকেশন ফেয়ার হয় কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে, কিন্তু আসলে বইয়ের স্টল থাকে না। যেমন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানগুলোতে তারা হরেক রকমের জিনিস বিক্রি করে, ফুড ম্যাটেরিয়ালস বিক্রি করে, আচার বিক্রি করে, খেলনা বিক্রি করে, সিডি ডিভিডি বিক্রি করে, কিন্তু বই বিক্রি করে না। আমি প্রিন্সিপালকে বললাম যে আন্তর্জাতিক পাবলিকেশন ফোরাম অন্তত অ্যাটলিস্ট আপনাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে একটা স্টল দিতে চাই। আপনাদের কাছে কোনো পাবলিকেশন বলেছে ইতিপূর্বে? না, কেউ তো বলেনি। ফলে শিক্ষার আলো পত্রিকা হাতে নিয়ে যে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ একটি স্কুল বা কলেজে আছেন, তার কাছে এরকম প্রস্তাব গেলে কেউ না করবে না। কথা হচ্ছে আমরা প্রস্তাব দিচ্ছি না। আমি অবশ্যই স্বীকার করে নেবো, হ্যাঁ, বই পড়ার অভ্যাসটা কম, কিন্তু কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে অভ্যাসটা তৈরি করার ব্যাপারে। সেটা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে না, সেটা মাঠ পর্যায়ে কাজ করার মধ্য দিয়ে, সেটা ফুল ফুটে যাওয়ার পর না, সেটা মাটিতে গাছ লাগানোর সময় থেকেই। সেটা হচ্ছে একদম স্কুল লেভেল থেকে বাচ্চাদের মধ্যে অভ্যাসটা গড়ে তুলতে হবে। হ্যাঁ, তো যে প্রশ্নটি এসছে যে দেশ ও জাতি কিভাবে উপকৃত হবে, এটি একটি অনেক মোটা দাগের বড় ভাবনার বড় পরিসরের প্রশ্ন। জানলা দিয়েও আকাশ দেখা যায়, মাটিতে দাঁড়িয়ে খোলা মাঠের মধ্যেও আকাশ দেখা যায়। আমরা বাতায়নবদ্ধ সুনীলখণ্ডিত আকাশ দেখতে চাই না। আমরা আমাদের পলিসি অনুযায়ী আমরা সব স্কুল কলেজগুলোতে যাব এবং আমরা সংশ্লিষ্ট অথরিটিকে প্রস্তাব দেব। যদি আমরা অ্যাপ্রুভাল পাই, সম্মতি পাই, আমরা চেষ্টা করব যে অন্তত এভরি 3 মান্থসলি, 3 মাস পর পর পাবলিকেশন ফোরাম তার প্রকাশনাগুলো নিয়ে স্কুলের বাচ্চাদের সাথে ইন্টারেক্ট করবে। আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যাব। এই আমি আপনাদের সাথে একটা ভাবনা শেয়ার করলাম। আমি আবার আমাদের সম্মেলনের মূল পর্বে ফিরে আসি। আপনি আরেকটা কি প্রশ্ন করছেন? আপনি জার্মানির বয়কটের দীর্ঘ জীবনে বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে জার্মানির কৃষ্টি কালচারের কিরকম মিল আছে, সেটা একটু কঠিন প্রশ্ন। আপনার অভিজ্ঞতা থেকে বলবেন। মিল কিছুই নেই, মানে ওরা ওদের মানে ইউরোপিয়ান সভ্যতা, ইউরোপিয়ান কালচারের সম্পৃক্ত জার্মান সংস্কৃতি, যেমন খাওয়া দাওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক জীবন, প্রতিদিনের জীবন, সেভাবে কোনো মিল নেই। তবে মানুষ হিসাবে মানবিক চিন্তা ভাবনা, তবে একটা কথা বলি, ইউরোপ সম্পর্কে যে ধারণাটা আছে জার্মানি সম্পর্কে, ওখানে কোনো পরিবার নেই, মা বাবার সাথে ছেলেমেয়ের সম্পর্ক নেই, এটা ঠিক না, এটা মোটেই ঠিক না। ওখানকার পারিবারিক জীবন, মা বাবা ছেলে মেয়ের ভালোবাসা এখানকার মতোই। তবে যেহেতু একটা শিল্পায়িত দেশ, ছেলেরা 18 বছরের পরে আর মা বাবার সাথে থাকে না, চলে যায় ইউনিভার্সিটিতে, অন্য শহরে হোস্টেলে থাকে, তারপরে চাকরি করে অন্য শহরে থাকে। একসাথে থাকা হয়তো সম্ভব হয় না, সেটা এখন বোম্বেতেও সম্ভব হচ্ছে না, সেটা একদিন ঢাকাতেও আর ধীরে ধীরে আর সম্ভব হবে না। মানে একসাথে এক বাড়িতে থাকা, যে এক বড় বাড়ি, কিন্তু গ্রামের দিকে এখনো বড় বড় বাড়িতেও একসাথে থাকে, সামাজিক জীবন, ওই কথাটা ঠিক না। মানে ওদের যে বলা হয় ওখানে কোনো ধরনের ভালোবাসা নেই, কিছু নেই, পরিবার নেই, এটা ঠিক না। ওদের মতো করেই আসে, এই সেদিক থেকে মিল আছে মানুষ হিসাবে, নারী পুরুষ সম্পর্কে মিল, এই সমস্ত ব্যাপারে মিল আছে। এমনি সাংস্কৃতিক জীবন, ওদের সাহিত্য তো, জার্মান সাহিত্য তো খুব মূল্যবান সাহিত্য, ওদের সাহিত্যিক জীবন, ওদের কবিতা, এগুলো তো আমাদের মতো না। আর কবিতা তো, যদি আপনি কবিতার ভাষা তো একটাই, মানে আমি অনেকদিন জার্মানি থাকার পরেও মানে কিছু জার্মান স্বভাব আমার মধ্যে আছে। একজন যদি, এই যে আজকে 3টার সময় শুরু হওয়ার কথা, কিন্তু 4টায় শুরু করতে মানে লোকজন দেরি করে আসে। জার্মানি যেটা অসম্ভব, 3টা মানে 3টা, এটা অসম্ভব, চিন্তাই করতে পারে না কেউ যে 3টা বাজার 10 মিনিট 15 মিনিট আগে এর মধ্যে শুরু হয়ে যাবে লাস্ট থেকে প্রত্যেকটা জিনিস। কিন্তু আমাদের দেশের সময় জ্ঞান একটা অন্যরকম। এটা যে খুব খারাপ তা না, কিন্তু
আমি বলছিলাম যে এটা নিন্দনীয় বা, কিন্তু জার্মানিতে এটা সম্ভব না। সুজিত চৌধুরী শ্রদ্ধা সম্মানিত লেখক আমাদের, তিনি তার জার্মান বাংলাদেশ ভাবনা বইটি সম্পর্কে আপনাদের মুখোমুখি। দীর্ঘদিন থেকে আমি লিখছি, নিজের সম্পর্কে একটু বলছিলাম, এরপর মাঝখানে একটা বিরতিতে আমরা প্রবেশ করলাম। পাবলিকেশন ফোরামের সৃষ্টিটা নিয়েও আমি একটু কথা বলেছি। আমার যে বইগুলো এবার পাবলিকেশন ফোরাম প্রকাশ করেছে, এগুলো কিছু কবিতার বই আছে। কবিতার বই, প্রথম কবিতার বই আমার কবিতা নয়। এই বইটির নাম আমি দিয়েছি কবিতা নয়, কারণ এখানে যে কবিতাগুলো আছে আমার বিবেচনায় আসলে এগুলো কবিতা নয়। আমি বইটি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই হচ্ছে সে বইটি, কবিতা নয়। বইটির প্রচ্ছদটি আমি দেখাচ্ছি আপনাদের। এটাকে অনেকে ফ্লিপ কাভার বলে বা কাভার জ্যাকেট বলে বা ফ্ল্যাপ কাভার বলে। আমি প্রোডাকশনে দেখেছি যে এটার বিভিন্ন নামে এটি পরিচিত। এই বইয়ের প্রচ্ছদের শুরুতে 4টি লাইন আমি দেখছি। সেখানে লেখা আছে, কবিতা জীবন ও জীবনবোধের এক বহুমাত্রিক ভুলভুলাইয়া। এক বহুমাত্রিক ভুলভুলাইয়া, সসন্ধান নির্ভরতা, অভিমান আর অনুচ্চ অবরোধের স্থান কবিতা, প্রাণ মরণের আকুল সমর্পণ কবিতা, অনিঃশেষ প্রেম আর ক্ষরণের স্ফুরণ কবিতা, মৃত্যুর অধৈর্য প্রতীক্ষায় উপেক্ষার দৌরাত্ম কবিতা। জীবনের প্রতিটি পল, প্রতিটি পরশ কিংবা প্রতিটি অপ্রাপ্তির সাথে যখন মিশে যায় জীবন ভুক বর্ণমালা, তখন কবিতা নয় নামের কবিতারা দাপিয়ে বেড়ায় জন্মান্তরের শহীদ মিনারে। এটি কবিতা নয় নামের কবিতার বই। কবিতা নয় নামকরণটার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটি কবিতার পেছনে একটি করে ঘটনা আছে। ঘটনা না বলে দুর্ঘটনা বলাটাই একটু তৃপ্তিদায়ক, স্বস্তিদায়ক, সত্যের কিছুটা কাছাকাছি। কিছুটা কাছাকাছি বললাম এই জন্যই, পুরোপুরি সত্য বললাম না এই জন্যে যে আমরা চেষ্টা করলেও সত্যে থাকতে পারি না। আমরা একটা আরোপিত সত্যে থাকি, যে সত্যটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় চারপাশ থেকে। এরকম অনেকগুলো দুর্ঘটনার ফলশ্রুতিতে এই লেখাগুলো লেখা। ফলে প্রথাগত কবিতার ধারণার বাইরে এই বই, যেটি কবিতা নয়। এর পরের বইটি হচ্ছে আমার সাদা শাড়ি। সাদা শাড়ি একটি ভিন্নধর্মী কবিতার বই। আমরা আমাদের সবগুলো বইয়েরই, শুধু কবিতার বই না, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সবগুলো বইয়ের এই প্রচ্ছদে আমরা প্রচ্ছদ ভাবার্থ নামে একটি কলাম আমাদের আছে। প্রচ্ছদ অলঙ্করণ, প্রচ্ছদ ভাবার্থ। বইয়ের সাথে প্রচ্ছদের মিল বা অমিল, সামঞ্জস্য বা অসামঞ্জস্য, সম্পৃক্ততা বা অসম্পৃক্ততার বিষয়টি আমরা পাঠককে একটু ইঙ্গিত দিচ্ছি। কারণ আমরা প্রায় সময়ই দেখি প্রচ্ছদের ব্যাপারে নামের সাথে প্রচ্ছদের একটা সম্পর্ক থাকে। আমাদের কিছু কিছু বইয়ে আছে, কিছু কিছু বইয়ে সে সম্পর্কটি নেই। আমরা আমাদের ফ্লিপ কাভারে আমরা প্রচ্ছদ ভাবার্থটা উল্লেখ করে দিয়েছি। যেটি বলছিলাম যে সাদা শাড়ি নিয়ে, সাদা শাড়ি বইটি নামকরণ কবিতা সাদা শাড়ি, যেটি কবিতাগুলোর একদম শেষে সাদা শাড়ি 1 এবং সাদা শাড়ি 2 নামে দুটো কবিতা আছে। কবিতা নয় এবং সাদা শাড়ি, এই বই দুটো পরস্পর বিপরীতধর্মী। একজন লেখক বা একজন কবি যখন লিখেন, মাসুদা বলেছেন যে তার লেখাগুলো আবেগ। আমি যদি সময় পাই তাহলে আবার আমি মৌমিতা নয় লেখা, মৌমিতাকে লেখা পদ্মের কাছে ফিরে যেতে চাই, আমি মাসুদ রহমানের কাছে ফিরে যাব। তো যাই হোক, অবশ্যই আবেগ আছে, কবিতার সাথে আবেগ আছে, কবিতার সাথে ঘটনা আছে, কবিতার সাথে বাক্সবন্দি, মনটাকে বেঁধে নেয়া ইচ্ছা যে আমি এখন লিখবই, এ ধরনের একটা অভিপ্রায় আছে। সাদা শাড়ি হচ্ছে সেই ধরনের অভিপ্রায় থেকে লেখা যে আমি লিখবই। কবিতা নয় সে ধরনের অভিপ্রায় থেকে লেখা না। এই দুটো বইয়ের তফাৎ এখানে, এবং এই দুটো বই ইনার টেক্সটের দিক থেকে পরস্পর বিপরীতধর্মী বই।
আমি সাদা শাড়ি বইটিতে বইটির ফ্লিপ কভারে লেখা আছে, প্রথম বই কবিতা নয়, এর সাথে বৈসাদৃশ্য এই বইটির বৈশিষ্ট্য। অমিল বহিরাঙ্গে বুননে ও বোধে, সমর্পণের সাহস সাদা শাড়ির অন্যতম অলঙ্কার, যে সাহসকে কবি অবাধ ও স্বাধীন আখ্যা দিয়েছেন। একটি হায়ারোগ্লিফিক উপস্থাপনা, এগুলো কতগুলো কবিতার নাম, গন্ধ, জিওমেট্রিক প্রতিপাদ্যে ক্যালকুলাস দুঃখ, টাকাই কেনা কথকথা ইত্যাদি কবিতার সারবত্তার সাথে সাংঘর্ষিক হয়েছে পক্ষাঘাতের কাব্য, বুক পকেটের চিরকুট, ভালো লাগার অওয়া, ভালোবাসার চন্দ্রবিন্দুর মতো কবিতাগুলো। সো সাদা শাড়ি বইটিতে সংঘর্ষ এসেছে। কিসের সংঘর্ষ? আমার মন বলছে তুমি এখন লেখো না, আমার ইচ্ছা শক্তি বলছে, আমার হাত বলছে, আমার কলম বলছে তোমাকে লিখতে হবে। এই দুইয়ের সংঘর্ষ। এই সংঘর্ষকে আমি দেখেছি এভাবে, যেখানে সংঘর্ষ সেখানেই সত্য। চেতনার সংঘর্ষ সৃষ্টি করে উন্নত চেতনার। চৈতন্যই কি মুক্তি? এর উত্তর মিলবে বইটির নামকরণ কবিতা সাদা শাড়িতে। এই উত্তরে কবি মন পরিতৃপ্ত নয়। সাদা শাড়ি এবং কবিতা নয়, পরস্পরের বন্ধু শত্রু। আমি আমার তৃতীয় কবিতার বইয়ে যেতে চাই, সেটি হচ্ছে বিষম বাহু। বইটি লক্ষ্য করলে আপনারা দেখবেন যে এখানে একটা জিওমেট্রিক প্রচ্ছদ দেয়া আছে। বিষম বাহু মানে অনেকগুলো বাহুর সমন্বয়, যেখানে কোনো বাহুর সাথে কোনো বাহুর দৈর্ঘ্যে মিল নেই। বিষম বাহু। সমবাহু বলতে আমরা বুঝি তিনটা বাহু থাকবে, তিনটা বাহুই সমান। সমদ্বিবাহু মানে দুই বাহু সমান, এক বাহু অসমান। বিষম বাহু মানে কোনো বাহুই যার সমান না। বইটির শুরুতে আমি লিখেছি, মানুষ দ্বিবাহু ও দ্বিপদ, অর্থাৎ মানুষের দুটো হাত আছে, দুটো পা আছে। আরণ্যক জানোয়ারের আজ চতুষ্পদ। জানোয়ারদের কেউ দ্বিবাহু ও দ্বিপদ বলে না, যদিও বিবর্তনের ধারায় জানোয়ারদের যে চার পা, এর মধ্যে প্রথম দুই পা হচ্ছে হাত। পশুদের বাহু নেই, পা আছে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। আমার বিশ্লেষণে মানুষ শুধুমাত্র দ্বিবাহু নয়, বহুবাহু। মানুষের এই বহুভুজ সত্তা শুধু অসমই নয়, বিষম। এরূপ বিষম বাহু মানুষের অন্তর্গত প্রকাশ প্রায়শই তার বহিরাঙ্গের সাথে সাংঘর্ষিক হয়। জগতের সব সমবাহুদের জন্য এই বই যেন দৃশ্যমান দ্বিবাহুর অতিরিক্ত বহুবাহু এসে যায় একটি বিষমবাহু মনস্তত্ত্বে। এই বইটির পেছনের প্রচ্ছদে লেখা আছে শ্রেণীবদ্ধ কবিতা। এখানে 8টি শ্রেণীর কবিতা আমি সংযুক্ত করেছি। ইংরেজিতে যেটাকে বলে যে ক্লাসিফাইড পোয়েট্রিজ। এখানে আছে অভুজের থার্ড ক্লাস ছড়া, আছে উপবাদ্য সিরিজ, আছে চুটকি সমগ্র, আছে ভালোবাসা সিরিজের কবিতা এবং সনেট গুচ্ছ। এই 8 ধরনের কবিতা নিয়ে অভুজের থার্ড ক্লাস ছড়া বইটি, বিষমবাহু বইটি, এটার প্রথম পার্ট হচ্ছে অভুজের থার্ড ক্লাস ছড়া। মানে একজন কবি হিসেবে আমি বুঝতে পারছি না আমি অবুঝ। কেন অবুঝ? সেটার একটা সূচনা বক্তব্য প্রত্যেকটা পার্টের শুরুতে আছে। এবং আমাদের বইয়ের ভেতরে কিছু কিছু বইয়ে ভেতরে পাঠক পাতা আছে। আপনারা দেখবেন বইয়ের মাঝখানে মাঝখানে আমরা কিছু পাঠক পাতা লিখেছি, কারণ আমরা মনে করছি বইগুলো শুধু যে পাঠক পাঠ করবে তা না, তার যদি কোনো নোটস থাকে সেই পাঠক পাতায় লিখে রাখতে পারবে। কোন পৃষ্ঠার কোন কবিতার সংযোজন বিয়োজন, এই জিনিসগুলো পাঠক পাতা কলামে থাকতে পারে। আমাদের অনেকগুলো বইয়ের ভেতরে এটা নতুন সংযোজন, আমরা বইয়ের ভেতরে একটা পাঠক পাতা দিয়ে দিয়েছি কিছু দূর পর পর। হ্যাঁ, কারণ আমরা মনে করছি একটা বই, কাকে যেন প্রশ্ন করা হয়েছিল যে গাড়ি কেনা কাকে, যে তুমি বেহেশতে যেতে কি নিয়ে যেতে চাও, বলেছিল আমি একটা বই নিয়ে যেতে চাই। সো বইটা হচ্ছে যে সার্বক্ষণিক সঙ্গী। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে অভুজের থার্ড ক্লাস ছড়া দিয়ে শুরু হওয়া এই বইটি সনেট দিয়ে শেষ হয়েছে। এবং এখানে 8টি বিভিন্ন ঘরানার কবিতা, শ্রেণীবদ্ধ কবিতা স্থান পেয়েছে এবং 10টি পর্ব নিয়ে পরবর্তীতে আমাদের একটি অখণ্ড বের করার ইচ্ছা আছে। এই মহাকাব্যটির আরো 6টি পর্ব আমার কাছে লেখা আছে, আমরা সময় স্বল্পতার কারণে বের করতে পারিনি। বাংলা মহাকাব্য ধর্ম, সংস্কৃতি, আঞ্চলিক গাথা, পুঁথি ও ইতিহাস নির্ভর হয়ে
সাহিত্যের পাতায় তার দাপুটে প্রভাব বজায় রেখেছে। অনেক রচয়িতা কবিতার বিবর্তনের সাথে সাযুজ্য রেখে মহাকাব্যের আধুনিকায়ন করেছেন। বেশিরভাগ মহাকাব্য চরিত্র নির্ভর, নর নারী নায়ক পার্শ্বনায়ক সমন্বিত এক একটি মহাকাব্য কোনো না কোনো পরিণতিতে তার সমাপ্তি টেনেছে। কবিতা নয় সাদাসারি বিষমবাহু আমার এই বইগুলো আধুনিক কবিতায় উত্তর আধুনিকতাকে ভিন্ন প্রেক্ষাপট দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করার চেষ্টা করেছে। বারবার ফিরে আসি রচিত হয়েছে প্রথাগত সময়ে প্রথা বিরুদ্ধ মননের সিদ্ধান্তহীনতা থেকে, অন্তর্গত বহির্গত দর্শনে জীবনবোধের প্রাপ্তি অপ্রাপ্তি থেকে এবং কবি ও কবিতার প্রেম থেকে, যেখানে মহাকাব্যের প্রচলিত নায়ক তত্ত্ব নেই, নেই কোনো কলেবর প্রথা। বারবার ফিরে আসি তুচ্ছতার কাব্য, দ্বিধাহীন স্পর্ধার কাব্য, নিয়তিকে পরিণতি না ভাবার কাব্য, প্রাপ্তিবোধের নবতর সংজ্ঞায়নের কাব্য, কিংবা বর্ণমালার লাস্যময় বাহুডোরে এক লড়াকু লিখিয়ে বারবার ফিরে আসার কাব্য। জয় বিজয়ের সীমানা পেরিয়ে প্রতিনায়কেরাই এই মহাকাব্যের চালকের আসনে। কবির আজন্ম সমর্পণ বিরুদ্ধতার মোহময় শব্দপুঞ্জে, বিশ্বজনীন ভালোবাসার বর্ণিল নরকে। এবং মহাকাব্য এর প্রথম পর্ব এটি বলা যায় যে আমি একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি। এই মহাকাব্যটি প্রায় 10টি পর্ব হবে, এটি তার প্রথম পর্ব। বারবার ফিরে আসির পরে আমি কিন্তুতে যেতে চাই, কিন্তু বিভিন্ন সময়ে টুকটাক বিভিন্ন পত্রপত্রিকায় এখানে সেখানে আমার প্রকাশিত ফিচারগুলার একটা সংকলন। এই বইটির পেছনে, কিন্তুর পেছনে, এটা কিন্তুর কাভার, কিন্তুর পেছনে আমি 4-5 লাইনের একটা বক্তব্য দিয়েছি। সেখানে লিখেছি, আমাদের যাপিত জীবন, রোগ শোক, কাছের মানুষ, দূরের স্বপ্ন, নীতি অনীতি, ধর্ম, দেশ, গণতন্ত্র, উৎসব, মৃত্যু সবকিছু ঠাঁই পেয়েছে কিন্তুতে। কিন্তু প্রচলিত ব্যাখ্যা, দর্শন এবং উপসংহার আমাকে বারবার সংহার করেছে, ভাবিয়েছে শুরু থেকে এবং জ্বালিয়ে দিয়েছে আমার ভেতরের কিন্তুকে। একদিনের বাদশাহীর মতো একদিনের সংবিধান হিসাবে যদি কিন্তু আদৃত হয়, আমার ধারণা অনেক কেনর উত্তর লেখা হয়ে যাবে বিনা প্রশ্নে, চিরতরে হারিয়ে যাক পৃথিবীর সব কিন্তু। এই লাইনটি দিয়ে আমি এই বইটি শেষ করেছি। এরপর আমাদের প্রকাশিত আরেকটি বই লিটারাল অ্যালজেব্রা। এটি আমার নির্বাচিত কবিতা সমূহের ইংরেজি অনুবাদ। লিটারাল অ্যালজেব্রা, বইটির নাম লিটারাল অ্যালজেব্রা। কেন অ্যালজেব্রা? একটি কবিতা বইয়ের নামে কেন অ্যালজেব্রা থাকবে, এটা একটি প্রশ্ন হতে পারে। এখানে যে কবিতাগুলো ইনক্লুড আছে, হ্যাঁ, এই কবিতাগুলোকে বলছি যে আমি বীজগণিতের মতো। এটা আমার নির্বাচিত কবিতাগুলোর ইংরেজি অনুবাদ, লিটারাল অ্যালজেব্রা। আমি একটু দ্রুত শেষ করতে চাচ্ছি, আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে। কিংবা আরেকটি বই আছে, সেটি হচ্ছে 3-1-3। এখানে 3টি ছোট গল্প স্থান পেয়েছে। এই বইটিকে আমি বলছি ট্রিলজি। ট্রিলজি বলছি এ কারণ গল্পগুলো একদিক থেকে স্বাধীন, আবার আরেক দিক থেকে পারস্পরিক সম্পর্কযুক্ত। 3টি ছোট গল্প। প্রথমটি চিড়িয়াখানা টু মতিঝিল। এখানে দেখানো আছে যে একটি বাস, আমি মনে করছি যে যাত্রীবাহী বাস, চিড়িয়াখানা ডিপো থেকে ছেড়ে মতিঝিল যাচ্ছে। এই বাসটিকে নিয়েই এই ছোট গল্পটি, চিড়িয়াখানা টু মতিঝিল। এর পরের ছোট গল্পটির নাম গান্ডু, তারপরের ছোট গল্পটির নাম আধার। এই 3টি ছোট গল্পের মধ্যে একটা পারস্পরিক সামঞ্জস্য আছে বলে এটিকে একদিক থেকে আমরা ট্রিলজিও বলতে পারি। চিড়িয়াখানা টু মতিঝিল, গান্ডু, আধার, এই 3টি ভিন্ন ধারার ছোট গল্প যুগপৎ বাক্সবন্দী হয়েছে। বাক্সের নাম 3-1-3। এই বইটি অভিন্ন একটি উপন্যাস কিংবা ট্রিলজি। গল্পত্রয় স্বাধীন, আমরা একে অন্যের অধীন, পরাধীনতার ভেতর অনাস্বাদিত স্বাধীনতা। কয়েকটা লাইন বললাম বইটি সম্পর্কে, এবং এই বইটিতে যেভাবে গল্পগুলো লেখা আছে এটি অবশ্যই ভিন্নধর্মী। 5 কড়ি আমি চাইছি, মালবিকা দাশগুপ্তার কাছে 5 কড়ি আছে, সেটি আমি চাইছি। এটি আমার একটি বড় কাজ, 5 কড়ি। 5 কড়ি বইটি একটি উপন্যাস। আপনারা দেখছেন এটির প্রচ্ছদে লেখা আছে প্রথম খণ্ড 1947 থেকে 71। এই বইটির দ্বিতীয় খণ্ড হবে আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে 2000 সাল পর্যন্ত, এবং তৃতীয় খণ্ড হবে 2000 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত।
পরবর্তীতে একটি অখণ্ড বের করার ইচ্ছা আছে। পাঁচকড়ি বইটিতে আসলে আমি কি বলতে চেয়েছি, এটি একটি উপন্যাস। সে আমলে, আমি একটু পড়ে শোনাচ্ছি বইটির ফ্লিপ কভার থেকে। সে আমলে মানুষের নাম রাখা হতো কড়ি শব্দটি সহযোগে 3 কড়ি, 5 কড়ি, 7 কড়ি। অবশ্য যে আমলে উপন্যাসে বিধৃত হয়েছে তা মাত্র 2 পুরুষ আগে। ইংরেজ শাসনামলের একদম শেষে অবিভক্ত ভারত ভাগের মাধ্যমে পাকিস্তান সৃষ্টির কাছাকাছি সময় থেকে এই উপন্যাস শুরু এবং উপন্যাস শেষ হয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে এসে। বিস্তৃত বর্ণালীর এই উপন্যাসের নায়ক সময়, যা একদিন যুবক পাঁচকড়িকে প্রৌঢ় করবে, প্রৌঢ়কে করবে বৃদ্ধ। সেদিন কেউ না কেউ যুবক থাকবে। এই যুবকও যেদিন বৃদ্ধ হবে সেদিন অন্য কোনো যুবক বলবে, তুমি কেমন আছো। আমার কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সাথে আলাপ হচ্ছিল একবার, আমাদের উদ্বোধনী প্রকাশন অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার জন্য আমি ওনার কাছে গিয়েছিলাম উপন্যাস সম্পর্কে। আমি ওনাকে প্রশ্ন করলাম যে সাধু ও চলিত রীতির সংমিশ্রণ নিয়ে আপনার বক্তব্য কি। তারপর আলাপ অন্যদিকে চলে গেল, খাওয়া দাওয়া করলাম। মাঝখানে আবার প্রশ্ন করলাম যে সাধু ও চলিত রীতির সংমিশ্রণ নিয়ে আপনার বক্তব্য কি। আমার কথা যেন কেমন দিক থেকে অন্যদিকে চলে গেল। আমি আর প্রশ্ন করলাম না। আমার কাছে মনে হলো আপা কোনো কারণে এই প্রশ্নটার উত্তর এড়িয়ে যেতে চায়। কথাটা এজন্যই উঠালাম যে পাঁচকড়ি উপন্যাসের প্রসঙ্গ কথায় আমি একটা পৃষ্ঠা লিখেছি, সেটা আমি কিছু পড়ে শোনাই। সাধু ও চলিত রীতির মিশ্রণ দূষণীয়, এই বইটিতে এই ফতোয়া মানা হয়নি। বিভিন্ন ভাষারীতির সংমিশ্রণ ও ব্যবহার সর্বজনীনতা আনয়ন করে, দূষণ নয় বলে মনে করেন কবি ও কথাসাহিত্যিক মনোজ দত্ত। ভিন্ন দৃষ্টিকোণ, উপস্থাপন কৌশল ও ঘটনার ঘনঘটা ছাড়াও পাঠক এই উপন্যাসে যেমন একদিকে খুঁজে পাবেন আবহমান বাংলার কাহিনী চিত্র ও ইতিহাসের আচর, তেমনি অন্যদিকে পাওয়া যাবে গতি ও স্থবিরতার এক পারিপার্শ্বিক সমন্বয়। প্রচুর উপমা তুলনা প্রয়োগ করে ঔপন্যাসিক তার মুন্সিয়ানা দেখিয়েছেন। এসেছে সাদৃশ্য বৈসাদৃশ্যের সহাবস্থান, এসেছে পরম্পরা ভিত্তিক মানসিক দ্বন্দ্ব, এসেছে চরিত্র সমূহের মতাদর্শিক ভাবনা যা ভেসে গেছে সময়ের তোরে। আবার সময়কে অস্বীকার করা বহু বিপ্লবী প্রথা বিরুদ্ধ ও তৃতীয় মাত্রার রূপক অলঙ্কার জায়গা করে নিয়েছে বইটির পরতে পরতে। মেটাফোর প্রেমিকদের জন্য এটি একটি অভয়ারণ্য, যেখানে প্রেম ও অপ্রেম দুটোই মেলে। অপ্রেমের সাথে প্রেম উপন্যাসটির অন্যতম বিশেষত্ব। আছে রসবোধ, আছে মূল্যবোধ এবং উভয়ের মিশ্রিত এক ধাঁধা। আছে বহু ঐতিহাসিক চরিত্র, আছে ইতিহাস, আছে আমাদের জীবনের শ্রেষ্ঠতম অর্জন স্বাধীনতার কাহিনী। খোলা মনে দুহাতে লেখক বহু ঘটনা ধার নিয়েছেন ইন্টারনেট থেকে। লেখকের যুক্তি, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় সম্পদ, তাই সম্পর্কিত ঘটনাগুলির ওপর সবার অধিকার সর্বসম। ইতিহাস নির্ভর তথ্যাদির উৎসজনিত কোনো সূত্র বা গ্রন্থপঞ্জি এখানে সন্নিবেশিত হয়নি, কারণ এই তথ্যটি লেখক ফেরত দিতে চান অনিঃশেষ কৃতজ্ঞতায়। বহু প্রচলনহীন ও পুরনো শব্দ ব্যবহৃত হয়েছে, আবার বহু বিবর্তিত আধুনিক ও বাংলা ভাষায় জায়গা করে নেওয়া ইংরেজি শব্দরূপ লেখক আপন মনে ব্যবহার করেছেন। বহু বিদেশি শব্দ আদৃত হয়েছে। বানানের ক্ষেত্রে বোধগম্যতাকে প্রাধান্য দেওয়া হয়েছে, প্রশ্রয় পায়নি ব্যাকরণজনিত খুঁটিনাটি বিশ্লেষণ। লেখক মনে করেন বইখানি কোনো অভিধান নয়, কিংবা নয় বাংলার প্রশ্ন বা উত্তরপত্র। ফলত বানান ও শব্দ ব্যবহারের স্বাধীনতায় এই উপন্যাস শতভাগ স্বাধীন। বহু ক্ষেত্রে বহু শব্দের বানানে উচ্চারিত পাঠ্যরূপ ব্যবহৃত হয়েছে বহু যৌগিক বাক্য, সরলতম বাক্য, উদ্ধৃতি। এই উপন্যাস গবেষণালব্ধ কোনো নির্যাস নয়, এই উপন্যাস কোনো বৈজ্ঞানিক বা রাজনৈতিক মতবাদ নয়, অথবা এই উপন্যাস কোনো আদর্শিক সংঘাত নয়। উপন্যাসটি এমন এক সরলাঙ্ক যার উত্তর কখনো মেলে না, বা হয়তো মেলে সৃষ্টির আনন্দে, যুক্তির যোগ বিয়োগে। আমি অনেক সময় ধরে আপনাদের সামনে উপন্যাসটি সম্পর্কে পড়লাম, আপনারা শুনলেন। এই উপন্যাসটির আরেকটি বিশেষত্ব আছে, এটি আমি একটু বলতে চাই। সেটি হচ্ছে এই পুরো উপন্যাসটি 3 পর্বের যে উপন্যাসটি হবে, এই উপন্যাসে সরাসরি সংলাপকে এড়িয়ে যাওয়া হয়েছে। যদি তাই হয় তাহলে এটি হবে যে আমাদের এই উপমহাদেশের প্রথম উপন্যাস যেটি সংলাপবিহীন। আমি 5 কড়ি রেখে দিতে চাই, আমি আরেকটু বইয়ে যেতে চাই। আমি কি আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাচ্ছি ভাইরা? আচ্ছা,
আমার সর্বশেষ বই হচ্ছে মেডিকেল টেক্সট বুক অন ইনজেক্টিং বটুলিনাম টক্সিন টাইপ এ। এই যে খটোমটো শব্দটি এখানে আছে, এটি একটি মেডিকেল সায়েন্সের শব্দ, বটুলিনাম টক্সিন টাইপ এ। এটি সম্পর্কে আমি বলতে চাই যে এটি নিউরোলজির সাব স্পেশালিটি। নিউরোলজি মানে স্নায়ুবিদ্যা, এই স্নায়ুবিদ্যার একটা সাব স্পেশালিটি হচ্ছে নিউরোটক্সিকোলজি। নিউরোটক্সিকোলজি বলি, নিউরোলজির সাব স্পেশালিটি। কিছু কিছু মানুষ আছে, যেমন ধরেন আপনার সাথে কথা বলছে, চোখের পলক পড়ছে, আপনারও পড়ছে আমারও পড়ছে, এভাবে চোখের পলক পড়ছে। কারো কারো চোখের পলকটা খুব দ্রুত পড়ছে, খেয়াল করছেন? বা কারো কারো এত দ্রুত পড়ছে যে সে মানে খুব অস্বস্তি ফিল করছে মিনিটে 40 বার। আবার কারো কারো চোখ বন্ধ হয়ে যাচ্ছে আই মাসেলসের স্টিফনেস স্কুইজিং এর কারণে। এই রোগটাকে আমরা বলি ব্লেফারোস্পাজম। আরেকটি রোগ আছে যে মানুষের মুখের মাংসপেশি কথা বলতে বলতে হঠাৎ ডান দিকে বা বাম দিকে অনিয়ন্ত্রিতভাবে টেনে নিয়ে যাচ্ছে, এটিকে বলি হেমিফেশিয়াল স্পাজম। আরেকটি ডিজিজ আছে, আমি খুব সংক্ষেপে বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য, আমি একটু দেখাচ্ছি যে রোগগুলো কি কি এই বিশেষ স্পেশালিটিতে। এটি বাংলাদেশের নিউরোলজির ক্ষেত্রে আমরা 2007-08 থেকে এরকম প্রচুর রোগী পাচ্ছি, কিন্তু ক্লাসিফাইড নিউরোটক্সিকোলজিস্ট যারা এখনো এইভাবে নিউরোটক্সিকোলজি হিসেবে বাংলাদেশে কোনো সায়েন্স আসেনি, কিন্তু বিশ্বে প্রায় গত 30 থেকে 40 বছর ধরে নিউরোটক্সিকোলজি একটা ব্রাঞ্চ চলছে। ফলে আমাদের নিউরোলজিস্টরা, যেমন নিউরোলজি, বাংলাদেশের নিউরোলজির ইতিহাস যদি বলি, আজ থেকে 12-15 বছর আগে নিউরোলজি ছিল না, ছিল মেডিসিন। হ্যাঁ, মেডিসিন থেকে একসময় সেটা নিউরো মেডিসিন হয়, নিউরো মেডিসিন থেকে এখন নিউরোলজি হয়। সো আমার কাছে মনে হয় যে রোগগুলো নিয়ে বলছিলাম, আবার ওই ধারে ফিরে যাচ্ছি, আবার কথার অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম। আরেকটা রোগ হচ্ছে সার্ভাইকাল ডিস্টোনিয়া। সার্ভাইকাল ডিস্টোনিয়া আমরা বাংলায় বলি যে ঘাড় পাকা রোগ। অনেক সময় আপনার ঘুম থেকে উঠলে একদিকে একটা বেঁকে যায়, হ্যাঁ, এটা কিন্তু সার্ভাইকাল ডিস্টোনিয়া না, এটা আরেকটা জিনিস, এটা আপনি ঠিক হয়ে যায়। সার্ভাইকাল ডিস্টোনিয়া সুনির্দিষ্টভাবে একটা ডিজিজ, যেখানে আমার ঘাড়টা হয় সামনের দিকে অথবা পেছন দিকে অথবা ডান দিকে বাম দিকে এভাবে কাত হয়ে থাকে, এবং এভাবেই কিন্তু রোগী চলতে থাকে। এটি একটি অসহনীয় পরিস্থিতি। এই রোগেরও একমাত্র চিকিৎসা হচ্ছে বটুলিনাম টক্সিন এ। আরেকটি রোগ আছে, সেটাকে আমরা বলি রাইটার্স ক্রাম্প, অর্থাৎ লিখতে গেলে হাত কাঁপা। হ্যাঁ, সুনির্দিষ্টভাবে শুধু লিখতে গেলেই হাত কাঁপা, এই জন্য এটার নামই রাইটার্স ক্রাম্প। মিউজিশিয়ানস ডিস্টোনিয়া, যারা পিয়ানো বাজান, হ্যাঁ, তাদের ক্ষেত্রে হয়। ইদানিং দেখা যাচ্ছে আবার তবলা বাদকদের ক্ষেত্রেও হচ্ছে। হ্যাঁ, এটাকে আবার আমরা বলি টাস্ক স্পেসিফিক ডিস্টোনিয়া। সো এই সমস্ত ক্ষেত্রে। এবং আরেকটি প্রধান রোগ হচ্ছে পোস্ট স্ট্রোক স্পাস্টিসিটি, বাংলায় বললে দাঁড়ায় যে স্ট্রোক পরবর্তী মাংসপেশির স্টিফ হয়ে যাওয়া। এটা স্ট্রোকের বেশ পরে ডেভেলপ করে, যেগুলো ফ্ল্যাক্সিড টাইপ অফ প্যারালাইসিস তা না, সেক্ষেত্রে না। ফ্ল্যাক্সিড হচ্ছে থলথলে হয়ে যাওয়া, আর আমি যেটাকে বলছি সেটা হচ্ছে স্পাস্টিক টাইপ অফ স্পাস্টিক পোস্ট স্ট্রোক স্পাস্টিসিটি, মানে মাংসপেশি শক্ত হয়ে যায়। হ্যাঁ, সে কোনো ফিজিওথেরাপিতেও সহজে যেতে পারে না, সেক্ষেত্রেও বটুলিনাম টক্সিনে। তারপর সেরিব্রাল পলসি, বাচ্চাদের সেরিব্রাল পলসি, হ্যাঁ, স্পাস্টিক সেরিব্রাল পলসি, নট ফ্ল্যাক্সিড। সেরিব্রাল পলসির একটা টাইপ আছে, এগুলো কতগুলো মেডিকেল টার্ম। কিছু কিছু বাচ্চা দেখবেন ঠিকভাবে হাঁটতে পারে না, তার পাটা বেঁকে গিয়ে থাকে, পায়ের মুড়িটা গোড়ালিটুকু মাটি স্পর্শ করে না, পায়ের একটা ব্যান্ডিং হয়ে যায়, সেরিব্রাল পলসি। এই সমস্ত রোগীদের বেলায় এরকম বটুলিনাম টক্সিনের প্রায় এপ্রুভড 12টি ইন্ডিকেশন আছে, যেটা ইউএস এপ্রুভ করেছে। এর বাইরেও আরো অনেকগুলো জায়গায় বটুলিনাম টক্সিন ব্যবহার করা যায়। সো এই বইটির উপর, দিস ইজ দ্য ফার্স্ট টেক্সট বুক ইন বাংলাদেশ। না, এটি বাংলায় লেখা না, যেহেতু এটি এই বইটির টার্গেট ক্লাস হচ্ছে অ্যাকচুয়ালি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টসরা। হ্যাঁ, এটি আন্ডার গ্রাজুয়েটের বই না। নিউরোলজিতে যারা পড়ছেন বা নিউরোঅফথলমোলজিতে যারা পড়ছেন বা পেডিয়াট্রিক নিউরোলজিতে যারা পড়ছেন, হ্যাঁ, তাদেরকে একটা অ্যাসপেক্ট থেকে এই বই সহযোগিতা করবে। এই বইয়ে অনেকগুলো ইনজেক্টিং মেথডের চিত্র আছে, যেগুলো আমার স্টুডিওতে উঠানো, আমি দেখানোর চেষ্টা করেছি। বইটি আমি বোঝানোর চেষ্টা করেছি, কারণ আমি দেখেছি যে বাংলাদেশের, আমি একজন ডাক্তার, তারপরে কথাটা বলছি যে বাংলাদেশের ডাক্তার সমাজের মধ্যে জ্ঞানকে বিতরণ করার প্রবণতা কম। নিউরোলজিস্টদের এগিয়ে আসা উচিত বলে মনোজ দত্ত মনে করে যে আপনারা প্লিজ মেক এ টেক্সট বুক ইনজেকশন বোটক্স 100 ইউনিট অ্যাপ্রুভড বাই ড্রাগস। ফলে
ওখান থেকে আমাকে প্রশ্ন করেছে যে অ্যালার্গেন কি করছে। অ্যালার্গেন যাই করুক না কেন, লিখলাম আমি চাই বইটি সহযোগিতা করুক। উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং অতিথিগণ, শুভ সন্ধ্যা। এমকেডিপিএফ এর ব্যানারে আমার লেখা এই প্রথম বই এবার ঘোষিত হলো আর কি, ছাপানো হলো। বইটির নাম রেখেছি আমি ওলট পালট। আপনারা দেখছেন যে বইটিতে ইংলিশ এবং বাংলা মিলিয়ে নামটি লেখা হয়েছে। এটার কারণটা হচ্ছে দুটো। প্রথম কারণটা হচ্ছে এই বইতে ইংলিশ এবং বাংলা দুই ধরনের কবিতা আছে, সব মিলিয়ে 42টি কবিতা আছে। এর মধ্যে 21টি বাংলা এবং 21টি ইংলিশ কবিতা আছে আর কি। এবং ইংলিশ এবং বাংলা কবিতাগুলো আপনারা যদি টেক্সট বইটা দেখেন যে রিভার্স করে সাজানো। আপনি এখন যখন এখানে বাংলা কবিতা পড়বেন তখনই আপনাকে রিভার্স করে ইংলিশ কবিতাটি পড়তে হবে। তো এটা একটা স্ট্রাকচার আমরা রিভার্স রেখেছি, এটা একটা ভিন্নতা যেটা আসলে আমরা সব ধরনের বইতে আমরা গতানুগতিকভাবে দেখি না। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বইয়ের যে নামটা ওলট পালট, যেহেতু স্ট্রাকচারটাই আমরা রিভার্স রেখেছি এর জন্য আমরা ওলট পালট নামটা রেখেছি। এবং ইংলিশ বাংলা কবিতা মিক্সড মানে রেখেছি যেহেতু, এই জন্য নামটা আমরা ওলট পালট ওই হিসেবে আর কি রাখা। মাস্টার মেকার নামটা হচ্ছে আমার একটি ছদ্মনাম, তো ওই নামে আর কি আমি লেখালেখি করি। তো আরেকটা বিষয় হচ্ছে আমি এখন বইয়ের বিষয়তে যদি যাই, এখানে ওলট পালট আরেকটা কারণ হচ্ছে এখানে বিভিন্ন বিষয়ের কবিতা আছে। এখানে আপনার আধ্যাত্মিকতা নিয়ে আছে, প্রেম নিয়ে আছে, তারপর বাস্তবতা নিয়ে আছে, বিভিন্ন বিষয় নিয়ে কবিতা আছে। তো আমি একটা ছোট্ট কবিতা আমার এখান থেকে পড়তে চাই, যে এখনকার সময়ে খুব আলোচিত একটা নাম তৃতীয় ব্যক্তি আর কি। ওইটা নিয়ে আমার একটা ছোট্ট একটা কবিতা আছে, আমি একটু আপনাদের কাছে রিসাইট করতে যাচ্ছি। কবিতাটির নাম তৃতীয় ব্যক্তি। শাপলা না মানুষ, কোনটা নেবে? মনে মনে ঠিক করে শূন্যে ছুঁড়ে মধ্যাকর্ষণ শক্তি দেখায়নি ভক্তি, তার আগেই ধরে ফেললো কেউ একজন, খেলাটাই পাল্টে দিল একটা প্রশ্নবোধক চিহ্ন। নাম বলেনি, দিল বিশেষণ, কে? তৃতীয় ব্যক্তি। তো এ ধরনের বিভিন্ন কবিতা ইংলিশ বাংলা কবিতা আছে। আর বইয়ের সামারির ব্যাপারে যদি আমি বলি, আমি বইয়ের সামারিতে কোনো স্পেসিফিক কোনো সামারি লিখিনি। যেটা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা কবিতার ইন্ডিভিজুয়াল একটা লাইন আমি বোল্ড করে দিয়েছি। তো রিডার যদি সামারিটা পড়তে চায় পুরো বইয়ে, তাহলে তাকে ওই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কবিতার ওই লাইনটা পড়তে হবে, তাহলে সে একটা কনক্লুশনে আসতে পারবে যে বইটা আসলে কি নিয়ে লেখা। এটা একটু ভিন্ন একটা আমরা ধারা রেখেছি। আর একটা রিবনের বিষয়ে আমি একটু কথা বলবো, যে বইটি আমরা পেজ মার্কে হিসেবে আমরা পার্টের জুট রেখেছি আর কি। এই ভাবনা থেকে লিখেছি, যেহেতু এটা একটা আমাদের দেশীয় সম্পদ এবং এটা ইন্টারন্যাশনালি যেহেতু বইগুলো লঞ্চ হবে, তো এটা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, সেই ভাবনা থেকে আর কি এটা আমরা আমাদের রাখা। তো আশা করি আপনাদের বইটা ভালো লাগবে, একটু ব্যতিক্রমধর্মী বই, এবং আমি আশা করি আপনারা এটা কালেকশনে রাখবেন। এমকে দত্ত পাবলিকেশন ফোরাম স্বদেশ এবং বহির্বিশ্বে আমরা বইগুলোর প্রাপ্তি নিশ্চিত করব। আমাদের বাংলাদেশ, কানাডা, ইউকে, ইউএসএ, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়াতে আমাদের একযোগে সবগুলো বই পাওয়া যাবে। এবং কানাডা, ইউকে এবং ইন্ডিয়াতে আমাদের ডিস্ট্রিবিউটর লিংক আপ আমাদের ওয়েবসাইটে আছে। সরকারি বেসরকারি অনেকগুলো মেডিকেল কলেজ আছে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা আপাতত সরকারি এবং বেসরকারি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজের লাইব্রেরিতে আমরা একটা স্পেসিমেন কপি, আমরা মেডিকেল টেক্সট বুকটি আমরা একটা সৌজন্য কপি, স্পেসিমেন কপি আমরা দেব। তো যাই হোক, আমার বই এবং তাহমিদ আশরাফ সাহেবের বইয়ের আলোচনা এবং অন্যান্য আমাদের সব লেখকের বইয়ের আলোচনাটা আমরা শেষ করলাম। আমরা আমাদের সংবাদ সম্মেলনের প্রায় শেষ পর্যায়ে। শেষের দিকে যদি আপনাদের কিছু বলার থাকে, জানার থাকে, আমাদের প্রতি কোনো উপদেশ থাকে, আপনারা বিনীতভাবে সেটি আমাদেরকে বলুন। বইয়ের নামগুলোতে দেখেছি যে ম্যাথমেটিক্যাল টাইপের নাম, তো যেমন 3-3, এখানে 3টা ছোট গল্প আছে। আপনি কি এরকম কোনো মেটাফিজিক্যাল টাইপের কোনো পয়েম লিখছেন? না, আমি কবি বীরেন্দ্র ভৌমিকর দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ কিছু শেয়ার করুন। হ্যাঁ, মেটাফিজিক্যাল পয়েন্ট এটা কি মিন করতে চাচ্ছেন? এরকম ধরনের কোনো পয়েম লেখা হয়েছে কিনা? আছে তো, একটা আছে। না, মেটাফিজিক্যাল ওইটা না, ওইটা মেটাফিজিক্যাল মানে আপনি কি মিন করছেন?
মেটাফিজিক্যাল টাইপের পয়েম মানে আপনার বই মানে কবিতার মধ্যে সংখ্যা এসেছে কি মেটাফিজিক্যাল মানে আমি ও আচ্ছা কবিতায় না আমার অনেকগুলো বইয়ের মধ্যে সংখ্যা এসেছে আপনার কথাটা ঠিক আছে যেমন বিষম বাহু এখানেও কিছু জিওমেট্রিক ব্যাপার এসেছে 5 কোটি এটা তো একজনের নাম 5-এর মধ্যে এসেছে আর 3 এনেছি নাম করার কারণ হচ্ছে ওখানে 3টা গল্প আছে আর মেটাফিজিক্যাল পোয়েমের ব্যাপারে যেটা বললেন আসলে মেটাফিজিক্যাল পোয়েম বলতে আমরা আক্ষরিক বা আভিধানিক অর্থে যাই বুঝি না কেন এই ধরনের কবিতা কোনগুলোকে আমরা মেটাফিজিক্যাল পোয়েম বলবো নিউমারিক্যাল বা সংখ্যাতত্ত্ব ব্যবহৃত হলেই একটা কবিতা মেটাফিজিক্যাল হয় না হ্যাঁ আমরা সেই কবিতাগুলোকে মেটাফিজিক্যাল বলছি যে কবিতাগুলোর সমাপ্তিটা মানে সারমর্মটা প্রত্যেক কবিতা শুরু থেকে শেষ হওয়ার পরে আমার মধ্যে যে ভাবনাটা তৈরি হবে হ্যাঁ এই ভাবনাটা কবিতার বিষয়বস্তুর ভাবনাকে অতিক্রম করে যাবে আপনি আমার এই বক্তব্যের সাথে একমত বীরেন্দ্র দা একটু আলাপ করি হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে অবুজের থার্ড ক্লাস ছড়া নামতা পর্ব হ্যাঁ সেখানে আছে যেমন 1-1 1 2-1 2 এভাবে দিয়ে একটা কবিতা সাজানো আছে হ্যাঁ তবে আইডিয়াল মেটাফিজিক্যাল কবিতা বলতে একজন লেখক হিসেবে কবি হিসেবে আমার মধ্যে যে ইন্টারনাল ফিলিংস আমি এখন এই ধরনের কবিতা অ্যাকচুয়ালি লিখিনি আর কি আপনার বইয়ের মধ্যে আছে কিনা সেটা না আপনারা পাচ্ছেন সবাই না বিভিন্ন পাবলিকেশন তো দেখি বিভিন্ন বিখ্যাত লেখকদের বই ছাপিয়ে আজ অনেক মানে যেটা প্রফেশনাল যে ইনকাম যেটা এটা করার চেষ্টা করে দেখি যে বিভিন্ন বড় বড় লেখকদের বই যদি আমরা ছাপতে পারি তাহলে আমাদের বই বেশি বিক্রি হবে এরকম আপনাদের কোনো প্ল্যান আছে কিনা না আমাদের এই ধরনের কোনো প্ল্যান নাই আসলে নেই ঠিক আছে যে আমরা আমাদের যেটাকে বলে টার্গেট প্ল্যান টার্গেট বিজনেস পলিসি না এরকম কোনো প্ল্যান নাই আপনারা যারা আছেন আপনাদের সবাইকে আমাদের সাথে এতটুকু সময় ধৈর্য ধরে বসে থাকার জন্য আমাদের কথা শোনার জন্য আমাদের সাথে সহযোগিতা করার জন্য এবং যারা এসেছেন তাদের মূল্যবান সময় এতটুকু সময় তখন আপনারা আমরা সবাই মিলে কথাবার্তা বললাম সংবাদ সম্মেলন করলাম পরবর্তীতে আমাদের অফিসে আপনাদের দাওয়াত থাকলো এবং আমরা আমাদের ইচ্ছা যে প্রতি 2 মাস পর পর আমরা পাঠকদের সাথে মিলিত হব এবং পাবলিকেশন ফোরাম থেকে অন্তত পক্ষে বছরে 5 থেকে 6 বার আমরা আমাদের বুক রিভিউ এবং আমরা পাঠকদের সাথে আলোচনার জন্য আমরা এরকম অনুষ্ঠানের আয়োজন করব সেই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ